দাদি মারা গেছে ওই সময় গাড়িটার মধ্যে নেওয়ার পথে আমার নতুন গাড়ি 8-10 বার রানিং গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে যায় আবার সেলফ মারে আবার স্টার্ট করতে। আগে ভয় পাইতাম, এখনো ভয় পাই না। এখন কবরে নামি 2015 সাল থেকে 2026 পর্যন্ত এই পর্যন্ত 76 জন মরা লাশ আমি বিভিন্ন কবরস্থানে নিয়ে দিছি। কিছুদিন আগে আমার একটা ফুবু কইতাছে, বাবা আমি মরলে তোমার গাড়ি দিয়ে আমার লাশটা নিয়ে যাবা। কয় আল্লাহ তোমার ওই পর্যন্ত হায়াত দিব যাতে আমার লাশটা টানো তুমি। হ্যাঁ, এগুলি দোয়া। বাইরে হওয়ার পরেই সাথে সাথে রাত্রে পুলিশে ধরছে, ধরে কয় যে তোমায় কই থেকে আসছো। আমি কইলাম এরকম রুগী নিয়ে আসছি। তো পরে কয় তোমার জামা কই, মানে আমার এই জামাটা যে ঘর থেকে নিবো আমার এই খেয়ালটাও ছিল না ওই সময়, মানে তারে বাঁচাইতে হইব কিভাবে। পরে পুলিশ চোখের পানি ছেড়ে দিছে যে বাবা তোমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখো। অনেকে রাত্রেবেলা মনে করেন স্টক করছে, গাড়ি পায় না, জানে যে আমি খামারে আমার গাড়ি আছে প্লাস আমি জাগনা থাকি, তো ওরা ফোন দিলে আমি সাথে সাথে চলে যাই। আমার 4টা ভ্যান গাড়ি ছিল, একটা ভ্যান গাড়িতে 3 জন লোক, 1.5 লাখ টাকার মতো যায়। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি একটা পিক আপ নিয়ে নিই তাহলে একটা পিক আপে 4 জন লোক গাছ কাটলে আর আমি চালাইলে এনাফ, আমার 8 জনের দরকার নেই। তারপর ওই সময় একটা পিক আপ নিলাম, নিয়ে এই গ্রামে যারাই মারা যায় মনে করেন এই কবরস্থানে দিলে প্রয়োজন পড়ে না, কাছে নিয়ে আসে। বা ওই পাশে আরেকটা কবরস্থান আছে, জয়নগর আছে, জুরাইন আছে, আজিমপুর আছে, যে যে জায়গায় নিয়ে কবর দেয় আমি এটা নিয়ে যাই। মাইকিং করলে আমি সাথে সাথে চলে যাই, বা ফোন দেয় অনেকে যে অমুকের লাশটা। এটা আমি কোনো পয়সা নেই না, তেলের পয়সা নেই, এটা আমি নিয়ে দিই। এটা এই সমাজের আমাদের গ্রামের মধ্যে আপনার যে কোনো লোকই মারা গেলে ধরেন কারো কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু আমাদের গ্রামের লোক সবাই দৌড়ে আসে, একজনে কবর খুঁড়তেছে, একজনে বাঁশ কাটতেছে, মানে আমাদের এইখানে এই আন্তরিকতাটা আছে। তো সবাই যদি সব করতে পারে তা আমার গাড়ি আর কয় পয়সা তেল খাইটা আমি কেন করতে পারবো না। এই কত মানুষ শুয়ে আছে এদিকে, আমাদের এইটাখানে উন্মুক্ত 3-4 গ্রামের সবাই কবর দেয়, আপনার কেউ কোনো পয়সা নেই না। আমরা ওই ওয়াজ মাহফিলের সময় এইটার উন্নয়নের জন্য যে 2000, 5000, 550 যে যা দেয় ওইটা একটা ফান্ডে জমা থাকে, ওইটার থেকেই পরিষ্কার করে ওই যে ওয়াজের প্যান্ডেল করে। এগুলো প্রত্যেকেরই করা উচিত, না? আমরা তো আছি সবাই দুনিয়া নিয়ে, কার আগে কে কত। একটা মানুষের একটা বাড়ি আর একটা চলার মতো ডাইল ভাতের আর একটা গাড়ি বা একটা মোটর সাইকেল আর কি লাগে না, এর চেয়ে বেশি আমি মনে করি না কিছু লাগে। তবে আমি দেখছি একটা যখন মানুষ ধনী লোক মারা যায় তখন ফোনটা আমার কাছে আসে বেশি, যখন গরিব লোক মারা যায় তখন ফোন আসে না, কিন্তু ওইটা আমি সবার আগে যাই। মানুষ সবাই ধনী লোক নিয়ে ব্যস্ত, গরিব লোক নিয়ে কিন্তু কেউ ব্যস্ত নেই, বুঝছেন। আমার নাম হইলো আপনার মোহাম্মদ মহিউদ্দিন স্বপন, আমার আব্বার নাম মৃত মনির হোসেন মোল্লা, দাদার নাম সাইজুদ্দিন মোল্লা। আমরা এই বাওয়ালের এই স্থানীয়, আমরা একদম 3 পর্যায় মালিক। যুদ্ধের সময় তো আমাদের দলিলপত্র সব পুইরা গেছে। আমার আব্বারা 5 ভাই 2 বোন। যুদ্ধের সময় আমার দাদা, জ্যাঠা, চাচা, জ্যাঠা তো ভাই, ওদের একসাথে এই কবরস্থানের ওই পারে এদেরকে একই গুলিতে মারছে, এক কবরেই কবর দিছে সবাই রে, কারো কোনো কাফনের কাপড় পরানোর টাইম পায়নি। বর্তমানে আমি করি গরুর খামার, মহিষ আছে, গরু আছে, এটা পালি, আর ছেলে দোকানদারি করে। এই 2টাই বিজনেস, আর কোনো বিজনেস নাই। আমাদের দেশের মানুষ তো অলস না, 18 কোটি মানুষ আছে, অর্ধেক আপনার মহিলা হয় তাহলে 9 কোটি, ধরেন বিবাহিতা হইতে 5 কোটি, তো 5 কোটি মহিলা যদি একটা করে মরিচের চারা আর একটা করে বেগুনের চারা আপনি রোপণ করে, কারোই কিন্তু কেনা লাগে না। একজন কাজ করে 6 জন 7 জন লোক খায়, এটা পৃথিবীর কোনো দেশে নাই। পাশের বাড়ির এক আমার মা ওই হয়, উনি জিকির করতেছে, জিকির করতে করতে ওই অবস্থায় ঢইলা পড়ে গেছে, সাথে সাথে মনে করেন যে কান্নাকাটি লেগে আছে। আমি দৌড়ায় ঘরের থেকে চাবি নিয়ে পিক আপ নিয়ে বাইর হয়ে গেছি, বাইর হয়ে গেলাম আটির বাজার সেন্ট্রাল হসপিটালে। সেন্ট্রাল হসপিটালতে বলছে এখানে রাখা সম্ভব না, তারপর নিয়ে গেলাম সরর দিতে বললো নিউরো সায়েন্সে নিয়ে যান। গেছি নিউরো সায়েন্সের থেকে রাখে নাই, বললো যে ঢাকা ক্লিনিকে নিয়ে যান। পরে রিং রোডে ঢাকা ক্লিনিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওইখানে কারো কাছে কোনো টাকা নিয়ে যাইনি, আমরা মনে করছি বাজারে যাবো ওইখান থেকে। পরে আমার গাড়ির বিভিন্ন ডয়ারের মধ্যে খুঁজা টুজা 2000 টাকার মতো ছিল। পরে আমি বললাম যে এই 2000 টাকা দিয়ে আপনারা এডমিট করেন, আমরা এখন টাকা নিয়ে আসতেছি। পরে ওইখান থেকে বাইরে হওয়ার পরেই সাথে সাথে রাত্রে পুলিশে ধরছে, ধরে কয় যে তোমায় কই থেকে আসছো। আমি কইলাম এরকম রুগী নিয়ে আসছি। তো পরে তোমার জামা কই, মানে আমার এই জামাটা যে ঘর থেকে নিবো আমার এই খেয়ালটাও ছিল না ওই সময়, মানে তারে বাঁচাইতে হইব কিভাবে। তোর পরে পুলিশরে বললাম ভাই আপনি আমার সাথে আসেন, এই পাশেই হসপিটালে জিজ্ঞেস করেন, আমি এখন রুগী, আমার মা ওই হয়, আমি ওনারে তাড়াহুড়া করে নিয়ে আসছি। আসার পরে আমি মাত্র ভর্তি করাইলাম, ভর্তি করে এখন আবার বাসায় যাইতেছি কাপড় আনতে। পরে পুলিশ চোখের পানি ছেড়ে দিছে যে বাবা তোমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখো। মানুষ মারা গেলে
আপনার লাশের বাড়িয়ে গাড়ি অনেক ভারী হয়ে যায়। এই কথাটা আমি অনেক মানুষের কাছে শুনছি। ৭৬ জনের মধ্যে আমার একটা দাদি মারা গেছে, ওই দাদির বাপের বাড়িতে কবর দিব, এটা হলো বাকুরতে ইউনিয়ন, সাভার থানায় পড়ছে। ওই সময় গাড়িটার মধ্যে নেওয়ার পথে আমার নতুন গাড়ি ৮-১০ বার রানিং গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে যায় আবার সেলফ মারে আবার স্টার্ট করতে। আগে ভয় পাইতাম, এখনো ভয় পাই না, এখন কবরে নামি। আমার এই গাড়িটার আমার প্রতি বছরে ২৩-২৪ হাজার টাকা আপনার এই রোড ট্যাক্স ফিটনেস। আমার কোনো এখন তো সব হাউজিং হয়েছে গা, এখন ঘাস আনতে আর গাড়ি লাগে না। আর আমার গরু কমে এই পাশে থেকে আপনার ঘাস নিয়ে আসে, এটা মাথায় করে আনা যায়, এখন গাড়ির প্রয়োজন পড়ে না। আমি শুধু গাড়িটা রাখছি এই একটা কাজের জন্যই, মানে মায়া লাগে। আর এলাকার লোকজন নিজের গাড়ি মনে করে একটা দাবি করে। কিছুদিন আগে আমার একটা ফুবু, সাবিয়া ফুবু, কইতেছে বাবা আমি মরলে তোমার গাড়ি দিয়ে আমার লাশটা নিয়ে যাবা। তুমি কই ফুপু আপনার আগে যদি আমি মারা যাই, কয় আল্লাহ তোমার ওই পর্যন্ত হায়াত দিব যাতে আমার লাশটা টানো তুমি। হ্যাঁ, এগুলি দোয়া। এই যে এই ভাই ছিল সভাপতি, এই ভাই মারা গেছে। ওই যে ওইখানে ৫ তলা বিল্ডিংটা দেখলেন তাইজুল ভাইয়ের অপোজিটে, এই যে এই ভাইয়ের কবর এটা।